আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ অস্ট্রেলিয়া সফরে যাওয়ার আগে ইনজুরি সমস্যা নিয়ে এত এত আলোচনা চলছে এবং সেখানে আমরা জানি যে লিটন দাস তিনি ফার্স্ট টেস্ট খেলতে পারবেন না, শরীফুল ফার্স্ট টেস্ট খেলতে পারবেন না, নাহিদ রানা তো ছিটকেই গেছেন পুরো অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ থেকে। সেগুলো নিয়ে তো একটা টেনশন আছেই এবং ওপেনিং স্লটে কী হবে, মাহমুদুল হাসান জয়কে ড্রপ করা হয়েছে, তার জায়গায় সৌম্য সরকারকে ইনক্লুড করা হয়েছে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে। মুশফিক হাসান কিভাবে দলে জায়গা পেলেন, রবিউল কেন জায়গা পাননি, সেগুলো নিয়েও ডিবেটটা চলছে এই মুহূর্তে। তবে এত কিছুর মাঝখান দিয়ে সবচেয়ে বড় যে ক্রিটিক্যাল পয়েন্টটা, যেটা আসলে বাংলাদেশ টেস্ট ক্রিকেটের হিসাবে আসলে স্ট্রাগল করছে রিসেন্ট সময়ে, সেই বিষয়টা নিয়ে কিন্তু একটু আলোচনা ডেফিনেটলি করা দরকার এবং সেটা হচ্ছে বাংলাদেশের ব্যাটিং। আমরা যদি টিম ফরম্যাটেই চিন্তা করে দেখি, সেই জায়গাতে কিন্তু বাংলাদেশের ব্যাটিংটা একটা নেগেটিভ অবস্থায় আছে ইন আ ওয়ে, যে আমরা ট্রাস্টওয়ার্দি কোনো পারফর্মার পাচ্ছি না যারা কনসিস্টেন্টলি আপনাকে রান তুলে দেবে এবং আপনি ভরসা রাখতে পারবেন যে না, এই লাইন আপটা বা এই সেট আপটা কনসিস্টেন্টলি পারফর্ম করবে। কোনো কোনো দিন কেউ ভালো করছেন, কোনো দিন কেউ খারাপ করছেন, অনেকেই বলতে পারেন এটা নর্মাল একটা ব্যাপার, বাট তারপরও যদি আপনার কনসিস্টেন্টলি ভালো ক্রিকেট খেলতে হয়, ভালো রেজাল্টস বের করতে হয়, সেটা যে কোনো ফর্ম্যাটেই হোক না কেন, ব্যাটিংয়ের জায়গাটায় আপনি আসলে এরকম লেভেলের ইনকনসিস্টেন্ট এবং এরকম লেভেলের দুর্বল যদি হন, তাহলে কিন্তু একটু সমস্যা হয়েই যায়। এবং এতটাই দুর্বলতার জায়গা যে তানজিদ তামিম যখন টি-20 ইন্টারন্যাশনালসে এতগুলো 50 মারার পর 20তম অবস্থানে আসেন টি-20 র্যাঙ্কিংসে ব্যাটারদের মধ্যে, তখনই আমরা হাতে তালি দিচ্ছি বা অ্যাপ্রিসিয়েট করছি। সো বিষয়টা এই জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে যে আমরা ওয়ার্ল্ড লেভেলের টপ 20-র ভিতরে আমাদের কোনো ব্যাটার যদি দেখি, তাতেই আমরা খুশি হয়ে যাই। এই হচ্ছে আমাদের ব্যাটিংয়ের অবস্থা। সো আমরা টেস্ট এই ফরম্যাটটাতে ফিরে আসি, যেখানে বাংলাদেশ বেসিক্যালি হ্যাঁ অপোনেন্টকে দুইবার অল আউট করে দিচ্ছে টেস্ট ক্রিকেটের রেগুলার বেসিসে। ঘরের মাটিতে আমরা দেখেছি, পাকিস্তানের সঙ্গে আমরা সেটা করতে পেরেছি, ঘরে এবং বাইরে দুই জায়গাতেই। আয়ারল্যান্ডের সঙ্গে আমরা ভালো খেলেছি, শ্রীলঙ্কায় অ্যাওয়ে সিরিজে গিয়ে আমরা ভালো পারফরমেন্স দিয়েছি। সো সব কিছু মিলিয়ে একটা ভালো ভাইব বাংলাদেশের টেস্ট ক্রিকেটে যখন যাচ্ছে এবং সেটার মুখ্য ভূমিকায় যখন আমরা দেখছি যে বোলারদের একটা ভালো ভূমিকা আছে, ব্যাটারদেরও কিন্তু কিছু কন্ট্রিবিউশন ছিল। ফর এক্সাম্পল 2024-এর রাওয়ালপিন্ডি টেস্টগুলোতে যদি চিন্তা করেন, 26 রানে 6 উইকেট পড়ার পর সেই ম্যাচ বাংলাদেশ জিততে পারবে, সেটা আসলে কেউ কল্পনা করতে পারেনি। কিন্তু সেই জায়গাটায় মুশফিকুর রহিম হোক, লিটন দাস হোক, পরবর্তীতে মেহেদী মিরাজ হোক, পারফরমেন্স কিন্তু ব্যাটাররা কোনো না কোনোভাবে দিয়েছেন, পজিটিভ পারফরমেন্স দিয়েছেন। এবং রিসেন্ট সময় আমরা দেখছি বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল শান্ত তিনি খুব ভালো ফর্ম দেখাচ্ছেন, মমিনুল হক খুব ভালো ফর্ম দেখাচ্ছেন, মুশফিকুর রহিম ডেফিনেটলি তার 100তম টেস্ট খেলার পর তাকে আরও ডিটারমাইন্ড মনে হচ্ছে এবং অন্তত কনসিস্টেন্সিটা তার কাছ থেকে আমরা এক্সপেক্ট করতে পারি। সো এই বিষয়গুলোকে আমরা যদি এক সাইডে রাখি, বাংলাদেশের আসলে ব্যাটিংয়ের জায়গাটা ফল্টার করে কোথায়? আমার মনে হয় অনভ্যস্ততারও একটা বিষয় থাকে এবং ল্যাক অফ কনফিডেন্সের একটা বিষয় থাকে, এবং দুটোরই একটা সংমিশ্রণ ঘটতে পারে এই অস্ট্রেলিয়া সিরিজেই, এবং সেটা নিয়ে আসলে শঙ্কাটা বাড়ছে। আপনি জিম্বাবুয়ে সিরিজে যেই ওয়ান ওয়ান অ্যান্ড অনলি টেস্ট ম্যাচটা হয়েছিল, সেটার দিকে যদি তাকান, বাংলাদেশে কিন্তু এক্সপিরিয়েন্স প্লেয়াররা সেই টেস্টটাতে খেলেছেন, মুশফিকুর রহিমও খেলেছেন, মমিনুল হকও খেলেছেন, নাজমুল শান্তও খেলেছেন। বাট আলটিমেটলি কি হলো, আমরা দুটো ইনিংসেই ফেল করেছি এবং দুটো ইনিংসেই 200 রানও করতে পারিনি। ইনিংস এবং 85 রানে জিম্বাবুয়ের কাছে তাদের ঘরের মাটিতে আমাদের হারতে হয়েছে। সেটার পেছনে দুটো ফ্যাক্টর ছিল। ফ্যাক্টর নাম্বার ওয়ান হচ্ছে অনভ্যস্ততা, যে ধরনের উইকেটে খেলা হয়েছে, এক্সট্রা বাউন্স, সিম মুভমেন্ট, আবহাওয়ার কন্ডিশন, সব কিছু মিলিয়ে ইট ওয়াজ এ ভেরি ডিফিকাল্ট সিচুয়েশন ফর দ্য ব্যাটার্স যারা অভ্যস্ত নন ওই ধরনের উইকেটে, ওই ধরনের কন্ডিশনে খেলতে। অফকোর্স সেটা একটা ফ্যাক্টর। দ্বিতীয় নাম্বার ফ্যাক্টর যেটা, সেটা হচ্ছে দ্য ল্যাক অফ কনফিডেন্স। আপনি যখন অনভ্যস্ততায় যাবেন একটা জায়গায়, সেখানে যে যদি আপনার কনফিডেন্সও ল্যাক করে, কারণ আপনি আসলে হয়তো ভাবছেন যে আমি জানিই না এই ধরনের কন্ডিশনে কীভাবে খেলতে হয়, দ্যাট উইল বি আ বিগ প্রবলেম ফর বাংলাদেশ। এবং ওইটাকে মিনিমাইজ করার কিছু উপায় থাকে। আপনি যখন দেশের মাটিতেও ক্যাম্প করছেন, বাংলাদেশ ন্যাশনাল টিম যেটা করছে, এবং 1 উইক পার হয়ে গেছে তারা কিন্তু ন্যাশনাল টিমের ক্যাম্পটা করছে দেশের মাটিতে, এবং সেখানে তারা প্রিপারেশন নিচ্ছে। এখন ব্যাটারদের প্রিপারেশন কিভাবে হচ্ছে, তারা কি স্পেশালাইজড কোনো প্রিপারেশন নিচ্ছে কিনা, অস্ট্রেলিয়ার কন্ডিশনের সঙ্গে অ্যাডাপ্ট করার মতো, বা সেই পিচে কোন ধরনের অ্যাটাক তারা ফেস করবে বা কী ধরনের প্রবলেমস ফেস করতে পারে, সেটার বেসিসে কি কোনো স্পেসিফিক ট্রেনিং বা প্র্যাকটিস ব্যাটারদের করতে হচ্ছে কিনা বা তারা করছেন কিনা, সেটা কিন্তু এখনও আমরা নিশ্চিত নই। এবং যারা এই মুহূর্তে কোচিং স্টাফ হিসেবে আছেন, ফিল সিমন্স আছেন হেড কোচ, এবং ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল, কোচ সালাউদ্দিনও কিন্তু নেই, এবং কোনো বিদেশি ব্যাটিং কোচও কিন্তু এই মুহূর্তে দলের সঙ্গে যুক্ত নেই। সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে এই পার্টিকুলার অস্ট্রেলিয়া সিরিজটাকে কনসিডার করে, বা ইভেন সামনে সাউথ আফ্রিকা সিরিজ আসবে, সেটার জন্য আমার মনে হয় এটা একটা লার্নিং কার্ভ হলে বাংলাদেশের জন্য বেটার। অ্যাটলিস্ট একজন ব্যাটিং কনসালটেন্ট যদি বাংলাদেশ নিয়োগ দিত এই সিরিজটার জন্য, এবং তাকে নিয়ে যদি অ্যাটলিস্ট 1 মাস আগে থেকে কাজ শুরু করে, তারপরে সেখানে গিয়ে যে ট্যুর ম্যাচটা বাংলাদেশ খেলবে 6 থেকে 8 তারিখের মধ্যে, একটা ওয়ার্ম আপ 3 দিনের ট্যুর ম্যাচ কিন্তু বাংলাদেশের আছে। সো ওই ম্যাচগুলো প্লাস পুরো সিরিজটাতে যদি একজন ব্যাটিং কনসালটেন্টকে বাংলাদেশ ক্যারি করে নিয়ে যেতে পারতো, যার প্রায়র এক্সপিরিয়েন্স আছে অস্ট্রেলিয়ার উইকেটের ব্যাপারে, যার প্রায়র আইডিয়া আছে অস্ট্রেলিয়ার
কন্ডিশনগুলোর ব্যাপারে, এবং তিনি সেভাবে করে যদি ব্যাটারদেরকে একটুখানি এই জায়গায় এসে একটা স্পেশালাইজ ট্রেনিংয়ের ব্যবস্থা করতে পারতেন, সেখানে কিন্তু আমার মনে হয় যে ব্যাটাররা অন্তত অনভ্যস্ত হলেও অ্যাটলিস্ট কনফিডেন্সটা তাদের মধ্যে থাকতো, বিকজ কিছু ইনপুট তাদের কাছে থাকতো ফ্রম সাম পিপল যারা ওই কন্ডিশনগুলোর ব্যাপারে অবগত আছেন। প্রিভিয়াস সময় আমরা যখন বাংলাদেশের ব্যাটারদের একটা ভালো পারফরমেন্স দেখছিলাম, আমরা কিন্তু অনেকটাই অ্যাট্রিবিউট করছিলাম বাংলাদেশের ব্যাটারদের ক্রেডিট হিসেবে। তবে সেই জায়গায় কিন্তু বাংলাদেশের বেশ কিছু বিদেশি ব্যাটিং কোচ ছিলেন যারা স্পেশালি খুব ভালোভাবে কাজ করেছেন বাংলাদেশের ব্যাটারদের সঙ্গে। ডিল ম্যাকেনজির কথা বলা যেতে পারে, ইজ ওয়ান অফ দ্য ভেরি গুড ওয়ান্স। উডকে নিয়ে আসা হয়েছিল টি-20 স্পেশালিস্ট হিসেবে বাংলাদেশ যখন টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে যায় 2024-এ, তার আগে। সো সেটাও একটা ভালো স্টেপ ছিল আমি বলবো। এবং এছাড়াও জেমি সিডন্স, তিনি ব্যাটিং কনসালটেন্ট হিসেবে হাতুরে সিংহের আন্ডারে আবারও এসেছিলেন একটা ফেজে কাজ করার জন্য। অ্যাশওয়েল প্রিন্স প্রথমে কিন্তু কনসালটেন্ট হিসেবে এসেছিলেন, পরবর্তীতে তার পারফরমেন্স ভালো হতে তাকে কিন্তু পার্মানেন্টলি বাংলাদেশের ব্যাটিং কোচ বানিয়ে দেওয়া হয়েছিল। সো এই ধরনের কিছু স্পেশালাইজড মানুষজনদের কি বাংলাদেশ ইনক্লুড করতে পারতো কিনা এবারের ট্যুরে বা এবারের প্রিপারেশনের ক্ষেত্রে, যেন আমাদের ব্যাটাররা অ্যাটলিস্ট ওই ল্যাক অফ কনফিডেন্সে যেন না ভোগেন। হতে পারে যে শুরুতে গিয়ে প্রথম ইনিংসটাতে হয়তো বাংলাদেশ ধসেই গেল, তারা ঠিকঠাক মতো বুঝে ওঠার আগে সব ঘটনা ঘটেই গেল, বাট তারপরও অ্যাটলিস্ট যদি কেউ থাকেন যিনি তাদেরকে আগে থেকেই এই ব্যাপারটা, মানে শুধুমাত্র মানে টেকনিক্যাল ট্রেনিংটা না, মাইন্ড ট্রেনিংয়ের যে বিষয়টা, সেই কনফিডেন্স দেওয়ার বিষয়টা, সেখানেও যদি কেউ তাদেরকে কন্ট্রিবিউট করে দিতে পারতেন এই সিরিজ শুরুর আগে, সেটা আমার মনে হয় খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর হতো, যেটা ইন আ ওয়ে আমার মনে হয় যে মিস আউট আমরা করে গিয়েছি। এবং মোটামুটি আন্ডার প্রিপেয়ার্ড এবং আমাদের বেস্ট সাইড না নিয়ে আমরা অস্ট্রেলিয়া সিরিজে খেলতে যাচ্ছি, উইচ ইজ ভেরি আনফর্চুনেট। 23 বছর পরে একটা জায়গায় যাচ্ছি, এটার জন্য যে লেভেলের প্রিপারেশনটা দরকার ছিল, আমাদের বেস্ট পসিবল টিম উইথ দ্য বেস্ট পসিবল প্রিপারেশন, এই দুটোই আমাদের আসলে প্রয়োজন ছিল এই টেস্ট সিরিজটাতে অন্তত একটা ফাইট দেওয়ার জন্য। বাট আমার সন্দেহ হচ্ছে বা ভয় লাগছে যে বাংলাদেশ অনেকটা জিম্বাবুয়েতে গিয়ে যেরকম স্ট্রাগল করেছিল অ্যাওয়ে কন্ডিশনে, বিশেষ করে ব্যাটাররা, সেরকম একটা সিমিলার কন্ডিশনে আমরা সিচুয়েশনে পড়েও যেতে পারি। যদিও এখন এক্সপিরিয়েন্সের কথা বললে ভিডিওটা এন্ড করতে যাই অন পজিটিভ নোট বাই সেইং যে বাংলাদেশের বর্তমান যে কোচ আছেন ব্যাটিংয়ের জন্য, মোহাম্মদ আশরাফুল, 2003-এ যে সফরটায় বাংলাদেশ গিয়েছিল সেখানে কিন্তু তিনি ছিলেন দলের ব্যাটার হিসেবেই, তিনি ছিলেন, দুটো টেস্টই তিনি খেলেছেন, তার সেই এক্সপিরিয়েন্স আছে। যিনি চিফ সিলেক্টর হাবিবুল বাশার সুমন, যিনি এই স্কোয়াডটাকে সিলেক্ট করছেন অস্ট্রেলিয়া সিরিজের জন্য, তিনি নিজেও কিন্তু 2003-এ সেই সিরিজটার মধ্যে ছিলেন, অর্থাৎ কন্ডিশনগুলোর ব্যাপারে একটা ধারণা রয়েছে তার। এবং ওই বিষয়গুলোকে আমি পজিটিভ হিসেবে চিন্তা করতে চাই। আশরাফুল কিছু একটা ইম্পার্ট করবেন তার শিষ্যদের উপর, যেন তারা অস্ট্রেলিয়ায় গিয়ে অন্তত ব্যাটিংয়ের জায়গাটা থেকে বাংলাদেশের মান সম্মানটা যেন তাদের ধরে রাখতে পারে, সেরকম একটা আশাই আমরা করতে চাই। আপনাদের মতামত জানিয়ে দিন কমেন্ট করে যে আসলে বাংলাদেশের কি ব্যাটিং কনসালটেন্ট নিয়োগ দেওয়া দরকার ছিল কিনা স্পেশালাইজ এই পার্টিকুলার অস্ট্রেলিয়া টেস্ট সিরিজটার জন্য। কমেন্ট করে জানিয়ে দেবেন, এবং সেটা হলে কে হতে পারতো, অপশনসগুলো আপনাদের মতে কি, সেটাও আপনারা কমেন্ট করে জানিয়ে দিন। ভালো থাকবেন সবাই, সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি।